নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম অবোধ। পড়ন্ত বিকেলে পশ্চিমে জানলার সামনে চেয়ারটা টেনে নিয়ে বসেছিলেন অমিতাভ। যতক্ষণ না সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে বসেই থাকবেন। আবার সকালে ঠিক এর বিপরীত। আকাশে অন্ধকারে ছায়া থাকতে থাকতে উঠে পড়ে সোজা গভীর বারান্দায়। যতক্ষণ না সে অন্ধকারকে ভেদ করে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপের আবির্ভাব ঘটার আশায় বসেই থাকবেন। কর্মজীবনে অবসর গ্রহণ এবং নতুন শহরতলিতে এই খোলামেলা জায়গায় একখানা বাড়ি বানিয়ে ফেলা, এই দুয়ের যোগফলে এই এক নেশায় ধরেছে অমিতাভকে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা। প্রতিদিন দেখেন আর প্রতিদিনই যেন নতুন করে অবাক হন। ওই জবা কুসুমের উন্মোচনের আগে কত প্রস্তুতি, কত বর্ণাঢ্য বর্ণচ্ছটা, কত লীলা। যেন অনলস এক মহাশিল্পী দিনের পর দিন তার রং তুলির ভাড়ারখানে বানিয়ে চলেন সুষমার বিস্তার। রোজই যেন একটি আশ্চর্য অনুভূতি, তার সঙ্গে একটি বিষণ্ণ আক্ষেপ, যেন জীবনের কতগুলো দিন মাস বছর অপচয় হয়ে গেছে। প্রতিটি সকালের জন্যে যে এক অদৃশ্য আপনজন এমন একখানি সুষমাময় আলোকিত উপহার পাঠিয়ে চলেছেন, তা কখনো তাকিয়ে দেখেননি। অফিসের কাজই ছিল ধ্যানজ্ঞান। বাড়িতে অফিসের কাজ বয়ে এনে এত বেশি রাত অবধি কাজ করেছেন, সকালের অনেকটা সময় কেটেছে বিছানায় গড়িয়ে। অপরাজিতা রাগ করে বলতেন, এর থেকে বরং সকাল সকাল শুয়ে পড়ে ভোর রাত থেকে কাজ করা অনেক ভালো, তাতে স্বাস্থ্য ভালো থাকে। অমিতাভ নিজের অটুট স্বাস্থ্যে গড়া শরীরটির দিকে তাকিয়ে গর্বের হাসি হাসতেন। আর সূর্যাস্ত, সে সময়টা তো কেটে যেত অফিসের মধ্যে, দিনে আলো জ্বালা কাচের ঘরে টেবিলের সামনে। অপরাজিতা রেগে রেগে বলতেন, আচ্ছা একবার রিটায়ার করো না, তখন দেখব কেমন আমার হাত ছাড়িয়ে পালিয়ে বেড়াও, নাকে দড়িটি দিয়ে ভারতবর্ষের তীর্থসমূহগুলিতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। বছর বছর পাওনা ছুটি পাবে, কোম্পানি বেড়াতে যাবার জন্য টাকা দেয়, সেগুলো মারা যায়, আর তুমি বাপু শুধু অফিস নিয়েই মত্ত। অপরাজিতার সেই বিদ্রোহী সংকল্পটি আর কাজে পরিণত হয়ে ওঠেনি। অমিতাভর অবসর গ্রহণের কাল হতে না হতেই অপরাজিতা শয্যা গ্রহণ করে বসেছিলেন। তারপর আর কি, নিজেই পলায়ন দিলেন অমিতাভর হাত ছাড়িয়ে। অথচ এই বাড়িটায় প্রথম এসেই বলেছিলেন, আহা কি সুন্দর জায়গায় বাড়িটা করেছ গো, দেখো দুদিনে সেরে উঠব। কথা রাখেনি অপরাজিতা। এখন সারা আকাশটা অন্ধকারে ছেয়ে গেল। আস্তে আস্তে দু চারটে তারা ফুটতে শুরু করেছে। অথচ এই একটু আগেও অমিতাভ কবি সেই পরম উপন্যাসটির কথা ভাবছিলেন। ওই যেথা জলে সন্ধ্যার কোলে দিনের চিতা, কি আশ্চর্য অনুভূতি, কি আশ্চর্য তুলনা। এখন অন্ধকারের গায়ে তারাদের ঝিকিমিকি। অমিতাভ অবোধ নন, মূর্খ নন। তারারা যে কি বস্তু তা তার অজানা নয়। তবু সেই ছেলেবেলায় দূর শৈশবের একটি মধুর মিথ্যাকে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়। সেই ইচ্ছেটার মধ্যে প্রায় নিমগ্ন হয়ে পড়েছিলেন। সেখানে এসে পড়ল একটি বৈশাখী ঝড়ের ধাক্কা। রাজা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে উঠল, দাদু তুমি আমায় মিছে কথা শেখাও কেন? আমি তোমায় মিছে কথা শেখাই? অমিতাভ হতভম্ব হয়ে তার 5 বছরের নাতির উত্তেজিত মুখের দিকে তাকালেন। রাজা রাজকীয় দাপটের সঙ্গে বললেন, শেখাও তো, রোজ রোজ শেখাও। সেদিন বললে
আকাশে ভগবান থাকে। ওটা মিছে কথা নয়? ওটা মিছে কথা? মিছেই তো। আকাশটা তো একদম শূন্য, কিচ্ছু না। ওখানে কি ঘরবাড়ি থাকে তাই ভগবান থাকবে? অমিতাভ বোধহয় রাজার এই প্রশ্নের উৎস অনুমান করেন, তাই হালকা কৌতুকের গলায় বলেন, ভগবানের যে থাকবার জন্যে ঘরবাড়ি লাগে এ কথা তোমায় কে বলল? রাজা পুরো দাপটের সঙ্গে বলে, কে আবার বলবে? মামনি বলেছে। বলল ওটা ভুল, আকাশটা একদম ফাঁকা শূন্য। বড় হলে বুঝবে। আবার তুমি কাল বললে যারা সব মরে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তারা সব আকাশের তারা হয়ে যায়। সব মিছে কথা, বিলকুল মিছে কথা। রাজার কণ্ঠস্বর আবেগ কম্পিত, উত্তেজিত। মামনি বলল, আকাশে তারারা হচ্ছে অন্য অন্য অনেক সূর্য, অনেক অনেক দূরে থাকে বলে অত ছোট্ট দেখায়। মা স্কুলে ছাত্রছাত্রীদের পড়ায় না? মা জানে না? তুমি একটা সেকেলে বুড়ো, তুমি মার থেকে বেশি জানো। আর কখনো আমি তোমার কাছে কোনো গল্প শুনবো না। তুমি যত সব ভুল ভুল মিছে কথা শিখিয়ে ফেলবে। কেবলই তো আবোল তাবোল কথা বলো, যত সব কুশিক্ষা। ছেলেটার মুখের উপর সদ্য জ্বলে ওঠা বিদ্যুৎ বাতির পুরো আলোটা এসে পড়েছে। অমিতাভ দেখতে পান সে মুখে প্রতিবাদের তীব্রতার থেকেও আবেগ আর অভিমানের তীব্রতা বেশি। তার মানে দাদুর কাছে বসে আবোল তাবোল গল্প করার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। ওর স্কুল শিক্ষয়িত্রী জননী ছেলের ভবিষ্যৎ ভেবে অতিষ্ঠিত হয়ে তার কুশিক্ষার গোড়ায় কোপ আনতে চেষ্টিত হয়েছেন। দুঃখবোধ করলেন অমিতাভ। তার সঙ্গে একটু কৌতুকের হাসিও হাসলেন। দুঃখবোধটা নিজের অসম্মানের জন্য নয়, ছেলেটার সত্যি ভবিষ্যতের জন্য। তবু কৌতুকটাকে প্রধান করে আরও একটু হেসে বললেন, কে বললে কুশিক্ষা হয়? ছেলেবেলায় আমার ঠাকুরদাও তো এসব বলতেন। রাজা ভ্রু কুঁচকে বলে, ঠাকুরদা মানে? ঠাকুরদা মানে জানিস না? ঠাকুরদা মানে বাবার বাবা, দাদু। যেমন আমি তোর। রাজা একটু থেমে বলে, বাবার বাবা? তো ঠাকুর হতে গেলেন কেন? ঠাকুরকে তো পুজো করতে হয়, দেখো না দুর্গা পুজোর সময়। অমিতাভকে বোধ হয় কৌতুকে পেয়ে বসল। তা এইভাবেই তো নাতি ঠাকুরদায় আবোল তাবোল গণ্ডির আসর বসে। তবে আর বোধ হয় বেশি দিন বসবে না, পুলিশি নজর পড়ে গেছে। তা হোক। এখন হেসে হেসে বললেন, তা বাবার বাবাকেও পুজো করতে হয়, ভক্তি করতে হয়। রাজা হঠাৎ ক্ষেপে গিয়ে তার পূজ্য ভক্তিজনকে সজোরে ঠেলে দিয়ে বলে, উফ, আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে। দায় পড়েছে আমার তোমাকে পুজো করতে। তো কি বলতো তোমার সেই ঠাকুর দাদু? ওই তো বললাম, বলতেন আকাশে ভগবান থাকেন, সেখান থেকে আমাদের ভালোবাসেন। আর যারা মারা গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তারা আকাশে তারা হয়ে গিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনজনেদের খোঁজে। বলতো এসব। রাজা অবজ্ঞা ভরে বলে, তার মানে তোমার সেই ঠাকুর দাদু না কে তোমায় কুশিক্ষা দিত? হ্যাঁ, দিতই বলে ওঠেন অমিতাভ। গুরুজনদের সম্পর্কে উল্লেখ করতে যে বাড়তি একটা ন বসাতে হয়, এ আর অমিতাভ তার নাতিকে শিখিয়ে উঠতে পারলেন না। কি আর করা যাবে, কর্মজীবনে শত চেষ্টাতেও তো অধস্তনদের নিয়মানুবর্তিতা শিখিয়ে উঠতে পারেননি।
মানুষের পারার ক্ষমতা কতটুকুই বা। তবু এখন অমিতাভ বোধহয় কৌতুকের হাতিয়ার নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন। তাই মাথা দুলিয়ে বলেন, ঠাকুরদা তো শুধু ওই বলতেন, আর ঠাকুরমা মানে আমার দিদা কি বলতেন জানিস? বাঁশবনে ভূত আছে, বেলগাছে ব্রহ্মদত্তি আছে, তাল গাছে একা নড়ে আছে। একা নড়ে? রাজা উল্লসিত হয়ে চেঁচিয়ে ওঠে, জানি জানি, ঠিক আমার মামার বাড়ি দিদার মতো। মামার বাড়ি দিদাও একদিন বলেছিল, এক যে আছে একা নড়ে, সে তাকে তাল গাছে চড়ে। তো এই মামনির কি রাগ! তখন না মামার বাড়ি দিদা বলল, বাবা কান মুলছি, হে শোনেনি, শুধু বলেছিল। অমিতাভ মনে মনে কৌতুকের সঙ্গে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মামার বাড়ির দিদা, তবু ভালো। হেসে হেসে বললেন, আর একা নড়ে কেমন দেখতে তা বলেননি তোমার মামার বাড়ির দিদা? বলেই তো ছিল। রাজা সোৎসাহে বলে উঠেছিল, দাঁতগুলো তার। ব্যাস, রাজার উৎসাহে বরফ জল এসে পড়ল। রাজা! পাশের ঘর থেকে চলে এসেছেন রাজার মামুনি। আবার পড়ার সময় বাজে বাজে কথার সময় নষ্ট? যাও পড়তে বসো গে, শিগগির যাও। আশ্চর্য! আর আপনাকেও না বলে থাকতে পারছি না বাবা। দয়া করে এসব কতগুলো কুসংস্কারের শেকড় ওর মনের মধ্যে গেঁথে দেবেন না। আপনার পিতামহ প্রপিতামহদের আমলের কুসংস্কারগুলো যদি আপনার নাতির মধ্যে বাসা বাঁধে, সেটা নিশ্চয়ই শুভকর নয়, স্বাস্থ্যকর নয়, সুশিক্ষাও নয়। অমিতাভ কি অপমানিত হবেন? না, সেটা নেহাত ছেলে মানুষই। তাই হেসে হেসেই বললেন, বাসা কি আর সত্যি বাঁধে মনীষা? বয়স হলে, বুদ্ধি বাড়লে এসব কুশিক্ষা আপনিই ঝরে যায়। তুমি কি আর এখনো বিশ্বাস করছো তাল গাছে একানড়েদের বাসা? মনীষার মুখটা লাল হয়ে উঠল। অবশ্যই অপমানে। এ যুগের মান অপমান বোধে তুলাদণ্ড আলাদা। বলল, তবে এ কথা আমি বলবই, আকাশে তারা নিয়ে ওই চিরকেলে পচা সেন্টিমেন্টের শিক্ষা নিশ্চয়ই ক্ষতিকর। এই যে এবারে মা যখন মারা গেছেন, রাজা তো তখন নেহাত বাচ্চা, মনে থাকবার কথাই নয়, তবু মনে রেখেছে, এই আশ্চর্য। বলে, হ্যাঁ মনে আছে, সবসময় শুয়ে থাকতো। হঠাৎ দেখি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কোন তারাটা ছবি দিদা গেল তো। অনর্থক একটা মিথ্যা সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে আছে? মৃত্যু মানে মৃত্যুই, তারপর আর কিছু থাকতে পারে না, আর কোনো রকম অস্তিত্ব। জ্ঞানের উন্মেষ থেকেই এই বাস্তববোধটায় জন্মানো দরকার। মরে যাওয়া মানুষ সে হাউয়ের মতো হুশ করে উঠে গিয়ে আকাশে তারা হয়ে গিয়ে বসে থাকেন, এরকম হাস্যকর অবৈজ্ঞানিক একটা বিশ্রী ধারণা বাচ্চাদের কচি মনে ঢুকিয়ে দেওয়া আমার মতে রীতিমতো অন্যায়। মনীষা বোধহয় অনেকদিন থেকেই এইসব প্রতিবাদের কথাগুলি বলবার জন্যে উন্মুখ হয়েছিল। তাই একযোগে বলে ফেলল গড়গড়িয়ে, এই আমাদের দেশে যত সব বাজে কল্পনা, পাপ পুণ্য, স্বর্গ নরক, পরকাল, পরলোক, দেশটার 12টা বাজিয়ে রেখেছে। তবু আমাদের ছেলে মেয়েদেরকে ওর থেকে উদ্ধার করবার চেষ্টা করতেই হবে। রাজাকে আমি কিছুতেই এসব কুসংস্কারের শিকার হতে দেব না বাবা। চলে গেলাম মনীষা নামের সংকল্পে দৃঢ় মহিলাটি। এখন অতএব আশা করা যায় রাজা নামে ছেলেটার ভবিষ্যৎটি ইস্পাতে বাঁধানো থাকবে, কোনোভাবেই জখম হবে না। একটুক্ষণ একটু উৎকণ্ঠ হয়ে থাকলেন। রাজা নামে সরল শুভ্র ছেলেটা না এখন সুশিক্ষার দাপটে আর্তনাদ করে ওঠে।
এই কালে ছোট ছেলে মেয়েদের মারধর করা নিয়ম নেই, কিন্তু কঠিন মানসিক পীড়নের থেকে দুটো বড় থাপ্পড় কি বেশি কষ্টের? রাজা হয়তো থাপ্পড় খাবে না, কিন্তু রাজা তার দাদুর সঙ্গে আবোল তাবোল গল্প করার শক্তি থেকে বঞ্চিত হবে। মনটা টনটন করে উঠল। শুধু বঞ্চিত হবে না, বঞ্চিত হবে আর একটি বয়স্ক লোক। একটা নিঃশ্বাস ফেললেন, উঠে আলোর সুইচটা অফ করে দিলেন। আবার পশ্চিমের জানলার ধারে চেয়ারটায় এসে বসলেন আর তারা ভরা সে আকাশটার দিকে তাকিয়ে থাকলেন। এখন বোধহয় কৃষ্ণপক্ষ, তাই তারাদের জেল্লা বেশি। আর আশ্চর্য, ওই জেল্লার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিজ্ঞ বিচক্ষণ বয়স্ক একটা লোক সত্যি একটা পচা পুরনো সেন্টিমেন্টের শিকার হয়ে পড়লেন। ওই অসংখ্যদের মধ্যে খুঁজতে লাগলেন বিশেষ একটিকে। কোনটি? কোনটি? অপরাজিতা, ওই ঝলমলে ঝকঝকেটাই কি তুমি? বহু দূরে পড়ে থাকা অমিতাভ নামের এই মুড়ো লোকটার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছ, নাকি ওই মলিন মলিন দুঃখী দুঃখীটা তুমি? লোকটার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকিয়ে আছো। হঠাৎ 5 বছরের এই ছেলেটার প্রতি ভারী একটা কৃতজ্ঞতা অনুভব করলেন অমিতাভ। ওর মনে থাকবার কথা নয়, ও স্মৃতিতে শুধু একটা মৃত্যু পথযাত্রিনী শয্যাগতার আবছা ছবি। তবু ওই অসংখ্য তারকাদের মধ্যে খুঁজতে চেষ্টা করেছি সেই ছবির সত্তাকে। ক্রমশই অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছেন অমিতাভ, আর নির্নিমেষ গতিতে তার মধ্যে খুঁজতে চেষ্টা করছেন এক টুকরো আলো। আর এখন সেই বহু বহু যোজন দূরের একটি আলোর বিন্দুর দিকে নির্নিমেষে তাকিয়ে বসে থেকে বিজ্ঞ বিচক্ষণ প্রায় পৌর লোকটা বাস্তব বুদ্ধি আর বৈজ্ঞানিক যুক্তি নস্যাৎ করে চুপি চুপি বলে চলেন, অপরাজিতা, তুমি যেখানে গিয়ে বসে আছো সেই জায়গাটা কেমন? তোমার কি খুব খারাপ লাগছে, নাকি খুব সুন্দর? আচ্ছা অপরাজিতা, আগে আগে যারা চলে গেছে তাদের সঙ্গে তোমার দেখা হয়েছে? তোমার ছোটদা, তোমার রাঙাদি, তোমার বাবা, যারা তোমার প্রাণতুল্য ছিলেন, তারা কি তোমায় চিনতে পেরেছেন? তোমায় দেখে আহ্লাদে উতলে উঠেছিল? অপরাজিতা, কোনো মতেই কি একবার জানিয়ে দিতে পারো না তুমি আছো ঈশ্বরের এই অনন্ত রাজ্যে, কোথাও কোনোখানে? মরে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, চিরতরে হারিয়ে যাওয়া নয়। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত লিখবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।